বাংলাদেশ সৃষ্টির পরে এই প্রথম এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। আপনাদের প্রত্যেকের হৃদয় ছুঁয়ে যাবে, অত্যন্ত ভালো লাগবে এবং আপনারা দেশপ্রেমের মন্ত্রে সবাই এরকম উদ্বুদ্ধ হবেন। ঘটনাটি ঘটেছে। ঈদ মোবারক। আমাদের জন্য ঈদ মোবারক হলেও ঘুম হারাম হয়ে গেছে, আপনারা কিন্তু শেষ। পুরা মডেলই বদলাই ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছিলেন যে সংস্কার করবেন, আমরা ভাবতেছিলাম কি সংস্কার করবে, তো ফাইনালি একটা সংস্কারের দেখা পেয়েছি। আর আমার মনে হয় এই এক ঘোষণায় নতুন এক অভিনব আইডিয়া নিয়ে বসেছে বর্তমান সরকার। ডক্টর ইউনূস আরেক নজিরবিহীন ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে আরেক মাত্রায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে। প্রিয় দর্শক, আবারও বলছি যে ঠেলার নাম আব্বাজান। আবারও আজকে আব্বাজানের একটি ঘটনা ঘটেছে বাংলাদেশের। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ছাত্র সমাজের আন্দোলনের মুখে আব্বাজান আব্বাজান বলে সিগনেচার করে পালিয়েছেন। প্রিয় দর্শক, তাকে কিন্তু দেশ থেকে পালাতে দেওয়া যাবে না। এইটা হলো হাজারো মানুষের খুনি। বেশ আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তি নাজমুল আহসান কলিমুল্লাহ, তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের কাছে তার হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে স্পর্শকাতর জায়গায় বসে তিনি চালাচ্ছিলেন এক ভয়ানক খেলা। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের শ্যাডো নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন সরাসরি সেনাবাহিনীর ভেতরেই। তিনি ছিলেন সেই মূল কারিগর যার মাস্টার প্ল্যানে তৈরি হয়েছিল একটি দেশদ্রোহী কাঠামো। বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে একমাত্র ব্যক্তি ছিলেন যিনি রয়ের সহায়তায় সামরিক কু করতে চেয়েছিলেন। কিভাবে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় গোয়েন্দা সংস্থার নেটওয়ার্ক বসানোর মাস্টার প্ল্যান করেছিলেন, কাদের ব্যবহার করে তিনি গড়ে তুলেছিলেন এক রহস্যময় রয়ের নেটওয়ার্ক। দর্শক, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা গ্রেপ্তার হলেও জনগণ হয়তো এতটা খুশি হয় না যতটা খুশি হয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর কলিমুল্লাহ সাহেব গ্রেপ্তার হওয়ার পর। দর্শক, আপনি কি মনে করছেন জনগণের খুশি হওয়াটা এখানে স্বাভাবিক কিনা? অর্থাৎ তাকে যেই কারণটা দেখিয়ে গ্রেপ্তার করানো হয়েছে, আমি মনে করছি সেই কারণটার চেয়ে বেশি তিনি যে গুজবগুলো ছড়িয়েছে এবং অতি সুশীলগিরি যেই কথাবার্তাগুলো বলেছিল, সেই কথাবার্তাগুলো বলার কারণেই জনগণ তার উপর ক্ষিপ্ত ছিল। এমনকি তাকে যখন সরকার গ্রেপ্তার করেছে তখন কিন্তু জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং অনেকেই তো বলার চেষ্টা করেছে যে সরকারের এই 1 বছরের মধ্যে সবচাইতে বড় প্রাপ্তি এবং সবচাইতে ভালো কাজ এই অধ্যাপক কলিমুল্লাহকে গ্রেপ্তার করাই ছিল। দর্শক, আপনি কি মনে করছেন এবং আপনি খুশি হয়েছেন কিনা সরকারের এই কাজটিতে, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এমনকি আজকের ভিডিওতে আপনাদের লোমহর্ষক একটি ঘটনার বর্ণনা দেওয়া হবে। দর্শক, আমরা উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের আলোচনায় কিন্তু মাঝে মধ্যেই 1-11-র কথা শুনে থাকি। দর্শক, এটার মাধ্যমে সেনাবাহিনীর ক্ষমতা নেয়াকে বোঝায়। এখন সেনাবাহিনীর এমন একজন কর্মকর্তা সম্পর্কে আজকের এই ভিডিওটিতে জানতে চলেছেন, যেই কর্মকর্তা রয়ের নেটওয়ার্কে দেশের ক্ষমতা নিতে চেয়েছিল। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, কে সেই সেনা কর্মকর্তা? তিনি কি এখনো সেনাবাহিনীতে রয়েছেন? তার আসল পরিচয় কি? তিনি কিভাবে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে জড়িত হলেন? তার পিছনে বা তাকে আসলে কে শেল্টার দিয়েছে? সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এমনকি দর্শক, এর সাথে সাথে আরো একটি রহস্য লুকিয়ে রয়েছে, সেটি হচ্ছে জুলাই ঘোষণাপত্রে কেন পিলখানা হত্যাকাণ্ড এবং শাপলা চত্বরের গণহত্যা এই ঘোষণাপত্রে যোগ করা হয়নি। দর্শক, এই নিয়ে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, তবে এই প্রশ্নটির উত্তর জানতে চলেছেন আজকের এই ভিডিওটিতে। দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এটা বাংলাদেশের সবাই এখন জানে, সেনাপ্রধান মীর জাফর ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে চ্যালেঞ্জ করেছে এবং জেনারেল মীর জাফর ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে চ্যালেঞ্জ করার জন্যই জুলাই সনদ পাঠের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিডিআর পিলখানার সাবজেক্টটা টানতে পারে না, শাপলা চত্বর হত্যাকাণ্ড টানতে পারে নাই। কেন পারে নাই? একটা কারণে পারে নাই। সেনাপ্রধান মীর জাফর বলেছে, এই দুইটা সাবজেক্ট টানলে এইসব জুলাই টুলাই সনদ আমি মাঠলো দেব, আমি এই করব, এবং তার সাথে যোগ দিয়েছে বাংলাদেশের নাফরমান মুনাফেক ভারতীয় তর্পিবাহকরা।
উনি এই দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলতে পারেন নাই। এবং উনি যখন জুলাই সনদ পাঠ করে, সেনাপ্রধান মির্জাফরের সত্যিকার অর্থে শক্তিটা কি, ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে চ্যালেঞ্জ করার জন্য সেনাপ্রধান মির্জাফরের সত্যিকার অর্থ কি বড় বড় গান আর বন্দুক? নো, কারণ ওগুলো অকার্য। পৃথিবীতে আপনারা একটা জিনিস আপনাদেরকে বুঝাই, সবার অনেক কান্ট্রিতে নিউক্লিয়ার ওয়েপন আছে। অ্যাজ অফ টুডে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নিউক্লিয়ার ওয়েপন কে ব্যবহার করছে? কেউ করে না। সব আছে অনেক কান্ট্রিতে, কিন্তু নিউক্লিয়ার ওয়েপনের ব্যবহার হচ্ছে না। সেনাপ্রধান মির্জাফরের কাছে অনেক আগ্নেয়াস্ত্র আছে, কিন্তু এটা ব্যবহার করার মতো হ্যাডাম, ট্রেনিং, দূরদর্শিতা অথবা এটা ব্যবহার করার মতো ক্ষমতা ওয়াকারের নাই। তাহলে ওয়াকারের ক্ষমতা কি? ওয়াকারের মেইন ক্ষমতা, মেস্টেসি পাওয়ার। আপনাদেরকে বলি, ক্যাবিনেটের সবচেয়ে শক্তিশালী মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওটা যার নিয়ন্ত্রণে থাকে, পুলিশ যার নিয়ন্ত্রণে থাকে, বিজেপি যার নিয়ন্ত্রণে থাকে, এবং ইন্টেলিজেন্স এজেন্সিগুলো যার নিয়ন্ত্রণে থাকে, হি বিকাম দ্য মোস্ট পাওয়ারফুল। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে কতগুলো ল্যাঙ্গট পরা হারামজাদা আছে। এই হারামজাদা নতুন সব, এরা কি জানে? কাহিনী কি? এরা জানে না, এদের কোনো ধারণাও নাই। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে স্পর্শকাতর জায়গায় বসে তিনি চালাচ্ছিলেন এক ভয়ানক খেলা। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের শ্যাডো নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন সরাসরি সেনাবাহিনীর ভেতরেই। তিনি ছিলেন সেই মূল কারিগর যার মাস্টার প্ল্যানে তৈরি হয়েছিল একটি দেশদ্রোহী কাঠামো। এবং শেখ হাসিনার পলায়নের পরের দিন বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে একমাত্র ব্যক্তি ছিলেন যিনি রয়ের সহায়তায় সামরিক কু করতে চেয়েছিলেন। তার নাম লেফটেন্যান্ট জেনারেল মুজিব। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদন জুড়ে আমরা তুলে ধরব কে এই জেনারেল মুজিব, কিভাবে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় গোয়েন্দা সংস্থার নেটওয়ার্ক বসানোর মাস্টার প্ল্যান করেছিলেন, কাদের ব্যবহার করে তিনি গড়ে তুলেছিলেন এক রহস্যময় রয়ের নেটওয়ার্ক, শেখ হাসিনার পলায়নের পরের দিন কিভাবে ভারতের সহায়তায় সামরিক ক্ষমতা দখলের অপচেষ্টা করেছিলেন তিনি, এবং সবচেয়ে বড় প্রশ্ন, কেন তাকে বিচারের মুখে না এনে বরখাস্ত করে চুপ করে দেয়া হলো। শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ভারত নিয়ে যাওয়ার রেস্কিউ মিশনে তার গোপন ভূমিকাই বা কি ছিল, এবং কিভাবে তিনি দেশের সর্বোচ্চ নজরদারির মধ্যেও সীমান্ত পেরিয়ে পালিয়ে গেলেন ভারতে। পর্দার পেছনের সবকিছু আজ সামনে আনবো। ধৈর্য ধরে একটু বসুন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। তো চলুন শুরু করি। আমরা শুরুতেই জেনে নেই কে এই জেনারেল মুজিব। হাসিনার খুব বিশ্বস্ত এবং আস্থাভাজন সেনা কর্মকর্তা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। আর্ম ফোর্সেস এবং পুলিশের মধ্যে অনুপ্রবেশের ক্ষেত্রে তিনি এবং জেনারেল তারেক সিদ্দিক ঘনিষ্ঠভাবে জড়িত। জেনারেল মুজিব বাংলাদেশে রয়ের কোঅর্ডিনেটর হিসেবে চিহ্নিত হয়েছেন। বিমান বাহিনীতে রয়ের শ্যাডো রিক্রুটার হিসেবে কাজ করা স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফ গ্রেপ্তার হওয়ার পর সামগ্রিক তদন্তে বেরিয়ে আসে সামরিক বাহিনীতে রয়ের নেটওয়ার্ক ও জেনারেল মুজিবের সম্পর্ক। আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে টানা ক্ষমতায় রাখতে গিয়ে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মধ্যে ফেলে দেন জেনারেল মুজিব ও তার নেটওয়ার্কের সদস্যরা। মুজিবের সহযোগিতায় বিভিন্ন বাহিনীতে রয়টি অবস্থান করে নিয়েছিল। এমনকি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকেও দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়নের অপচেষ্টা চালায় র। মুজিব ছিলেন সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস, DGMO। এই পদে বসে তিনি পেয়েছিলেন দেশের প্রতিটি ঘাঁটির অবস্থান, শক্তি আর দুর্বলতার অন্দরের খবর। তার হাতে ছিল সেনাবাহিনীর অপারেশনাল নিয়ন্ত্রণ। আর এই ক্ষমতা ব্যবহার করে তিনি গড়ে তোলেন এক ছায়া গোষ্ঠী যা সরাসরি কাজ করছিল ভারতের রয়ের হয়ে। প্রথমে তিনি নিযুক্ত করেন কয়েকজন সামরিক অফিসার যাদের তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করতেন। এরপর ধীরে ধীরে শুরু হয় এক ভয়ানক প্রতিস্থাপন প্রক্রিয়া। সেনাবাহিনীর কৌশলগত জায়গাগুলোতে বসানো হয় বিশ্বস্ত লোকজন। বিমান বাহিনী ও নৌবাহিনী থেকেও আনা হয় রয়ের ঘনিষ্ঠ অফিসার। তাদের একজন ছিলেন স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফ। তিনি সরাসরি রয়ের এজেন্ট হিসেবে ধরা পড়েন। স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফ একজন বিমান বাহিনী অফিসার যিনি রয়ের হয়ে কাজ করতেন। তার গ্রেপ্তারের পরেই ফাঁস হয়ে যায় জেনারেল মুজিবই ছিলেন বাংলাদেশে রয়ের অন্যতম সমন্বয়কারী। তিনি শুধু সেনাবাহিনী নয়, পুলিশ, র্যাব এমনকি SSF এর প্রতিটি জায়গায় বসিয়েছিলেন
রয়ের ছায়া নিয়োগ। বলা হয় সশস্ত্র বাহিনীকে দুর্বল করে ফেলার কাজ তিনি আগেই শুরু করেছিলেন। 14 আগস্ট আলতাফ গ্রেপ্তার হতেই তখন অদ্ভুতভাবে মুজিবকে বদলি করা হয় ময়মনসিংহ সেনানিবাসে। হেলিকপ্টারে সেখানকার জিওসিকে আনা হয় এবং নেওয়া হয় মুজিবকে। তবে ময়মনসিংহে থাকাকালীন আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতেও ছিলেন তিনি। দেশের সর্বোচ্চ নজরদারির মধ্যেই সেনাবাহিনীর এক অংশের সহায়তায় এই জেনারেল মুজিব পাড়ি জমান ময়মনসিংহের ধোয়াউড়া সীমান্ত পেরিয়ে ভারতে। এবার আসি কিভাবে এই জেনারেল সামরিক কু করার চেষ্টা করেছিলেন সেই বিষয়টা নিয়ে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা C-13 যে বিমানে করে দিল্লি চলে যান। এরপর দিন অর্থাৎ 6 আগস্ট জেনারেল মুজিব সেনাবাহিনীর ভেতরে ঘোষণা দেন সরকার ভেঙে গেছে, সশস্ত্র বাহিনী এখন দেশের নিয়ন্ত্রক। অর্থাৎ এটি ছিল এক সামরিক শাসন প্রতিষ্ঠার সূচনা। সেনাবাহিনীতে সামরিক শাসন জারি করে ক্ষমতা নেওয়ার অপচেষ্টা করেছিলেন জেনারেল মুজিব। 6 আগস্টের সেই কু প্রচেষ্টার 36 দিনের মাথায় 12 সেপ্টেম্বর মুজিবকে শুধু বরখাস্ত করে দেওয়া হয়। আইন অনুযায়ী এমন ঘটনা ঘটলে কোর্ট মার্শাল, তদন্ত কমিটি, এমনকি তাকে ডেজেটার ঘোষণা করার কথা ছিল, কিন্তু তার কিছুই করা হয়নি। কেন? এর উত্তর প্রিয় দর্শক আপনার হাতে ছেড়ে দিলাম, কমেন্টে মন্তব্য করে অবশ্যই জানাবেন। বেশ আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তি নাজমুল আহসান কলিমুল্লাহ, তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি। তার পুরো এই ভিসির দায়িত্ব পালন, তারপরে নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে নানা বিশ্লেষণ যথেষ্ট পরিমাণ বিতর্কিত এবং আলোচিত। তিনি বেশ চটকদার কথা বলতেন, কিছু প্রেডিকশন করতেন এমন ভাবে যেগুলো খুব যার প্রতি মানুষের একটা আগ্রহ থাকতো এবং তিনি সেভাবেই কথাবার্তা বলতেন। তার ধারাবাহিকতা ছিল না। বিগত 15 বছরে একটা বিশাল সময় জুড়ে তিনি সরকারের এই নির্বাচনের বৈধতা দেওয়ার কাজে এবং ভালো নির্বাচন এই সার্টিফিকেট দিয়েছেন। শেষের দিকে এসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, বিশেষ করে যখন তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে অপসারিত হন বা তাকে বাদ দেওয়া হয়, তারপর থেকে তিনি বেশ বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন এবং বেশ কঠিন কঠিন বক্তব্য রাখতেন, তোলপাড় করা বক্তব্য। তিনি কূটনীতি নিয়ে, সামরিক বাহিনী নিয়ে নানা রকম মন্তব্য করতেন, যেগুলো খুব ফলাওভাবে বিভিন্ন গণমাধ্যম তার সাক্ষাৎকার নিত এবং সেগুলি প্রচারিত হতো। এবং তিনি প্রচুর মিডিয়া ফেস করতেন বা সোশ্যাল মিডিয়াতে তিনি সামনে আসতেন। যদিও রাজনৈতিক পট পরিবর্তনের পর টেলিভিশনগুলোতে তার উপস্থিতি দেখা যেত না, তবে তিনি সম্ভবত টার্গেটে ছিলেন এবং সুনজরে ছিলেন না। তার বিরুদ্ধে এখন যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, দুর্নীতির অভিযোগ, বলা হচ্ছে যে দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তাধীন একটি মামলায় দুদকের রিকজিশন ছিল। সেটির ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রমে পরিচালনার মাধ্যমে মোহাম্মদপুরে নিজ বাসা থেকে সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের কাছে তার হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন, অর্থাৎ পুলিশ অ্যারেস্ট করে এখন দুদককে দেবে, দুদক হয়তো তাকে আদালতে পাঠাবে। ডিবি জানায়, সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত 18 জুন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভিসি কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। আসামিরা হলেন বাকি প্রজেক্টের ইঞ্জিনিয়ার আছেন, ঠিকাদার আছেন তারা। আসামিরা পরস্পর যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি না মেনে নকশা পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া 30 কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করেছেন। পাশাপাশি ঠিকাদারের রানিং বিল থেকে কেটে রাখা নিরাপত্তা জামানতকে এফডিআর হিসেবে ব্যাংকে জমা এবং এফডিআর লিয়েনে রেখে ঠিকাদারকে লোন দেওয়ার জন্য নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন দিয়ে সরকারের 4 কোটি টাকা আত্মসাৎ করে তারা। তার আমি জানি না, অনেক বিষয় অপ্রকাশিত আছে এবং আমার কাছে এক ধরনের রহস্যময় পুরুষ মনে হয় যে তার ঠিক মোটিভটা কি, উদ্দেশ্য কি, এটা আমার মধ্যে একটা বিভ্রান্তি আছে। আমার ধারণা তাকে ঠিকভাবে চেনা যথেষ্ট কষ্ট। এখন দেখা যাক তদন্তের পর এবং অন্য আর কোনো মামলা আছে কিনা কি হয়। দর্শক, রাতের ভোট না দিনের ভোট, এ নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং বিপরীত রাজনৈতিক দলের নেতাকর্মীরা বা নিজের দলের নেতাকর্মীরা মাঝে মাঝে বলতো বা নির্বাচন কমিশনও বলতো রাতের ভোট আর হবে না। তা আওয়ামী লীগ বরাবরই দাবি করতো রাতে যে ভোট হয়েছে প্রমাণ দেন, কোথাও কি একটা ফুটেজ নাই, কিন্তু তারপরেও রাতের ভোট ডায়লগটা মার্কেট পেয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেখানে রাতের ভোট হবে না, দিনেই ভোট হবে। তবে ভোট ডাকাতি বন্ধে নতুন এক অভিনব আইডিয়া নিয়ে বসেছে বর্তমান সরকার, যদি ক্যামেরাগুলো অ্যাক্টিভ থাকে। আমরা যারা একটু উন্নত দেশে বসবাস করি বা বাংলাদেশে এগুলো এখন অ্যাভেলেবেল হয়তো বা আমি কিছু কিছু জায়গায় দেখেছি প্রশাসনের বেলায় এগুলো অ্যাক্টিভ করা হয়েছে, বাট গণহারে করা হয়নি। আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু হয় সেখানে বেশ কিছু জিনিস পদক্ষেপ নিচ্ছে বর্তমানে সরকার। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, যাদের আন্ডারে কাজ করে পুলিশ। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আপনার থানার ওসি, আপনার জেলার এসপি এগুলা বদলি হয়ে যাবে লটারির মাধ্যমে সম্ভবত।
ঢাকাটা যাবে কুমিল্লা, কুমিল্লাটা যাবে ঢাকা, আবার ঢাকাটা যে কুমিল্লাই যাবে, কুমিল্লাটা যে ঢাকাই যাবে তাও না, এটা বরিশালও যাইতে পারে। তার মানে প্রশাসনকে হাত কইরা ম্যানেজ করা ভোট কেন্দ্রে ভোট চাপাচাপি বা যে সিস্টেমগুলা হয়তো কোনো রাজনৈতিক দল ভাবছে তাদের জন্য বড় দুঃসংবাদ দিচ্ছে ডক্টর ইউনূসের এই সরকার। তো কি কি পদ্ধতি অবলম্বন করছে? প্রথমত এই গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলোকে পরিবর্তন করা। দ্বিতীয়ত জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো জোরদার করতে 47,000 কেন্দ্রে, সারা বাংলাদেশে সম্ভবত 47,000 কেন্দ্রে একটি করে বডি ক্যামেরা দেওয়া হবে। তার মানে 47,000 বডি ক্যামেরা, সংখ্যাটা বাড়তেও পারে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলছেন যে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা বিষয় নিয়ে একটা তারা আজকে বৈঠক করেছে। বৈঠক শেষে তিনি বলছেন, আমরা আলোচনা করেছি সারা দেশের নির্বাচন পরিচালনার জন্য কত ফোর্স প্রয়োজন হবে। এর পাশাপাশি আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাইকে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। তার মানে 47,000 কেন্দ্রে যতজন পুলিশ সদস্য কাজ করবে, আর্মি কাজ করবে, অন্যান্য বাহিনী কাজ করবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনার প্রত্যেককে একটা করে বডি ক্যামেরা দিবে। এখন বডি ক্যামেরা তো বুঝছেন, এখানে লাগানো থাকে একটা ক্যামেরা, কন্টিনিউ চলতে থাকে, ডেটা নেটওয়ার্কিং এর মাধ্যমে এটা যেটা মাদার সেন্টার সেখানে চলে যেতে থাকে। এখন একজন পুলিশ যখন ডিউটি করবে তার সামনে তার এই ক্যামেরা দিয়া পুরো সিনারিও দেখা যাবে, কোথায় ভোট চুরি হচ্ছে, কোথায় ভোট ডাকাতি হচ্ছে, কোথায় মারামারি হচ্ছে। এই বিষয়গুলো আগে গণমাধ্যমকে কষ্ট করে তুলতে হইতো, এখন পুলিশের শরীরে থাকা বা বিভিন্ন বাহিনীর শরীরে থাকা যে বডি ক্যামেরা, সেখান থেকে কাজটা সহজে করা যাবে। এছাড়া বলা হচ্ছে যে সেটি কার কাছে কিভাবে থাকবে সে বিষয়ে আলোচনা করছি। প্রিজাইডিং অফিসাররা যেন কারো বাসায় না থেকে নির্বাচনী কেন্দ্রে থাকতে পারেন সে ব্যবস্থাও করে দেওয়া হবে এবং তাদের নিরাপত্তার জন্য আনসার ও পুলিশ সবাই থাকবে। তো পুলিশের যেসব মানে অফিসাররা সিনিয়র পোস্টে থাকবেন তাদের কাছে থাকবে ক্যামেরাগুলো। সব বাহিনীকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছি। নির্বাচন কমিশনকে বলেছি তারা যেন পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেন। আমাদের বাহিনীর প্রশিক্ষণের পর আমরাও একটু মহড়া দেব যাতে নির্বাচনটি ভালোভাবে সম্পন্ন করা যায়। বুঝতে পারছেন টোটাল হিউজ একটা সেটআপমেন্ট এখানে তৈরি করা হচ্ছে। ইভেন নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আরো যে বাহিনীগুলো আছে তাদের সাথে প্রধান উপদেষ্টার বেশ কয়েকটা বৈঠক আছে, কারণ ডক্টর ইউনূসের জন্য খুবই বড় একটা চ্যালেঞ্জ, যেহেতু দীর্ঘ একটা লম্বা সময় খুব ভালোভাবে সুষ্ঠু ভোটার উপস্থিতি বা সবকিছু মিলিয়ে আসলে উৎসব মুখর কোনো নির্বাচন হয়নি, মানুষ ভোটও দিতে পারে নাই। তো এবার যেহেতু ভোট দেওয়ার সুযোগ আসছে সেই ক্ষেত্রে যেন বিশৃঙ্খলা না হয়, নির্বাচনও সুষ্ঠু হয়। মোট কথা ডক্টর ইউনূস বলছিলেন সারা পৃথিবী তাকায় আছে, এটা একটা রেকর্ড করে তিনি যাবেন। তো সেই রেকর্ডটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা ডক্টর ইউনূস করবে, এটাই বাস্তব। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।